হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু দ্য ফুল মার্কস ইউটিউব চ্যানেল। তো এখানে আমরা এমসিকিউ এক্সপ্রেস আলোচনা করব। এমসিকিউ এক্সপ্রেস মানে আমরা প্রত্যেকটা সেকশনের লাইক মেকানিক্সের প্রথমে আমরা অনেকগুলো এমসিকিউ পরপর করে যাব, 40-50টা এমসিকিউ পরপর করে যাব উইথ ডিটেল এক্সপ্লেনেশন। সো তোমরা ফলো করো। তো আমাদের প্রথম এমসিকিউ, টু স্টোনস অফ আনইকুয়াল মাসেস আর থ্রোন ভার্টিক্যালি আপ উইথ দ্য সেম ভেলোসিটি, হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাপেন। তোমরা প্রথমে কোশ্চেনটা পড়ো, তারপর ট্রাই করো, তারপর এক্সপ্লেনেশনটা দেখো। তো অপশানগুলো আছে, হেভিয়ার মাস উইল রিচ এ গ্রেটার হাইট, লাইটার মাস উইল রিচ দ্য গ্রেটার হাইট, and both will reach the same height, any of them may reach the greater height, any of them may reach the greater height. So চারটে অপশনের মধ্যে দেখো, সো বেসিক্যালি এখানে বলেছে যে দুটো অবজেক্টকে, স্টোনকে তুমি ছড়ছো উপর দিকে, তাই তো? একটা ধরো স্টোন এ আর একটা হচ্ছে স্টোন বি। বলছে কোনটা ম্যাক্সিমাম হাইট যাবে বা কোনটা বেশি যাবে কোনটা কম যাবে, এরকম বলা আছে। কোন একটা বেশি, একটার মাস বেশি একটার মাস কম। তাহলে তোমরা জানো যে যখন একটা অবজেক্টকে ছোড়া হয় উপরে বা নিচের দিকে নেমে আসে তখন একটা অ্যাক্সেলারেশন কাজ করে, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর আদারওয়াইজ এছাড়া কোনো আদার ফোর্স কাজ করছে না। বা তুমি একটা ইকুয়েশন জানো, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই তো? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs। সেখানেও তুমি যদি ফাইনাল ভেলোসিটি বা ইনিশিয়াল ভেলোসিটি জিরো করো একটাকে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে 2gh। মানে এই যে এইচ হচ্ছে ম্যাক্সিমাম হাইট যাবে, সেই এইচটা ডিপেন্ড করছে শুধুমাত্র ইনিশিয়াল ভেলোসিটির উপর, মাসের উপর ডিপেন্ড করছে না। তাই দুটো আলাদা আলাদা অবজেক্টকে যদি ছোড়ো আলাদা আলাদা মাসের, তারা সেম হাইটই যাবে, বিকজ এই এক্সপ্রেশনটাতে কোথাও মাস নেই, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, শুধুমাত্র ইনিশিয়াল ভেলোসিটির উপর বা ফাইনাল ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। তাহলে অপশন সি, বোথ উইল রিচ দ্য সেম হাইট, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও নেক্সট, a piece of paper and a cricket ball are dropped from the same height, under which the following condition do both reach the surface simultaneously। তাহলে আগেরটা আমরা কি করেছিলাম, নিচের থেকে উপরের দিকে ছুঁড়েছিলাম দুটো আলাদা আলাদা অবজেক্টকে। এবার আমরা কি করছি, একটা ক্রিকেট বলকে আর একটা পিস অফ পেপারকে, একটা ক্রিকেট বলকে আমরা আর একটা পিস অফ পেপার, দুটোকে আমরা ছেড়ে দিচ্ছি উপর থেকে। দে মাস্ট হ্যাভ দ্য সেম ভলিউম, দে মাস্ট হ্যাভ দ্য সেম ডেন্সিটি, দে মাস্ট হ্যাভ দ্য সেম মাস অ্যান্ড দে মাস্ট বি ড্রপড ইন এ ভ্যাকাম। আচ্ছা, তাহলে বলছে যে ওই দুটো, একটা ক্রিকেট বল আর একটা পেপারকে যদি আমরা উপর থেকে ছুড়ে দিই, তাহলে তারা কোন কন্ডিশনে একই সাথে সারফেসে পড়বে, কোন কন্ডিশনে? তাহলে কন্ডিশনটা মনে রাখবে, এখানে একটা কন্ডিশন আছে যে মাস্ট বি ড্রপড ইন এ ভ্যাকাম, তাই না? কারণ ভ্যাকামের এখানে ফ্রিকশনকে নেগলিজেবল হতে হয়, তাই ভ্যাকামের ক্ষেত্রে ফ্রিকশন নেগলিজেবল হবে, তার জন্য এখানে অপশন হবে ডি, যে দে মাস্ট বি ড্রপড ইন ভ্যাকাম। কারণ ভলিউম, ডেন্সিটি, মাস এগুলোর উপর ইন্ডিপেন্ডেন্ট, তাই না? কারণ আগে আমরা বলেছি যে একটা হাতিকে উপর থেকে ফেলা হোক বা একটা পাথরকে ফেলা হোক, তারা সেম টাইমে পড়বে, তাই তো? তারা মাসের উপর বা ভলিউমের উপর বা ডেন্সিটির উপর এগুলো ডিপেন্ড করে না। যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে যে মিডিয়ামে ফেলা হচ্ছে তার উপর, কারণ সেটার উপর একটা ফ্রিকশন রিলেটেড আছে। তাই দে মাস্ট বি ড্রপড ইন ভ্যাকাম, যদি তাদেরকে একসাথে পড়তে হয় মাটিতে, তাহলে দে মাস্ট বি ড্রপড ইন ভ্যাকাম, অপশন ডি। নেক্সট, two stones of different masses are dropped simultaneously from the top of a building। একটা বিল্ডিং আছে, কোশ্চেনটা আগে পড়ো দিয়ে নিজেরা ট্রাই করো। একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং থেকে আমরা দুটো স্টোনকে ছুড়লাম, স্টোন এ স্টোন বি। বলছে কোনটা আগে পড়বে, স্মলার স্টোনস উইল রিচেস দ্য গ্রাউন্ড আর্লিয়ার, লার্জার স্টোনস উইল রিচ দ্য গ্রাউন্ড আর্লিয়ার, বোথ দ্য স্টোনস উইল রিচ দ্য গ্রাউন্ড earlier at the both the stones reach the ground at the same time or depends on the composition of stones। তো আমরা আগেই বলেছি যে দুটো স্টোনস আলাদা আলাদা মাসের যদি হয় তাহলে তারা একই টাইমে নিচে পড়বে, কারণ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির উপর, কারণ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh, তাই? তাহলে এইচ হচ্ছে হাইট, যে বিল্ডিং থেকে নিচে পড়ার পর্যন্ত যে হাইট এইচ, তাহলে এখানে কোথাও মাস নেই, তাই তারা একই টাইমে পড়বে। ওকে, নেক্সট কোশ্চেন। তো এই তিনটা একই সিমিলার টাইপের কোশ্চেন ছিল। প্রথম একটা উপর দিকে ছোড়া ছিল, দ্বিতীয়টা ছিল একটা কন্ডিশন, আর তৃতীয়টা হলো নিচের দিকে ছোড়া। নেক্সট, an object covers a distance which is directly proportional to the square of the time its acceleration। বলছে একটা অবজেক্ট মুভ করছে, তাহলে তার ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা টাইমের সাথে স্কোয়ারের
টাইমের বর্গের সাথে সমানুপাতিক, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটা গিভেন আছে। বলছে অ্যাক্সিলারেশন কী হবে তাহলে? অ্যাক্সিলারেশন মানে কি জানো? ডিভিডিটি, তাই না? আর ভি মানে হচ্ছে ডিএসডিটি। তাহলে প্রথমে ডিএসডিটি একবার ডেরিভেটিভ করবো, ডিএসডিটি ডেরিভেটিভ করলে আসছে 2t, আবার ডিএসডিটি মানে হচ্ছে ভি, তাহলে ভি সমান ডিএসডিটি, আবার ভি এর যদি ডেরিভেটিভ করে টাইমের সাথে সাথে ডিভিডিটি, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন, মানে হলো 2। তাহলে অ্যাক্সিলারেশন হলো 2, একটা কনস্ট্যান্ট মান। তাহলে সময়কে, স্মরণকে যদি তুমি দুবার ডেরিভেটিভ করো তাহলে অ্যাক্সিলারেশন পাবে, প্রথমবারে ভেলোসিটি, দ্বিতীয়বারে অ্যাক্সিলারেশন। তাহলে টি স্কোয়ারের জন্য প্রথমে 2t, তারপরে 2 হলো, তাহলে অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও when the speed of a car is doubled, then what will be the braking force of the car to stop it the same distance? আচ্ছা, বলছে এখানে দেওয়া আছে তোমার যে স্পিড অফ দ্য কার ইজ ডাবল। ধরো একটা স্পিড যাচ্ছিল ইউতে, তোমরা জানো যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট? তাহলে যদি কারটা স্টপ করে তাহলে কী হবে? ফাইনাল ভেলোসিটি ইজ 0। তাহলে তুমি এটাকে মাইনাস সাইনটা যদি কনসিডার না করো তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 2as, তাই তো? এটা আমাদের হচ্ছে রিলেশন, কার সাথে কার? ডিস্টেন্সের সঙ্গে আমাদের ডিস্টেন্স অ্যাক্সিলারেশনের সঙ্গে ভেলোসিটি। এরপর কি দেওয়া আছে? স্পিডটা বলছে ডাবল করা হলো, তাহলে প্রথমবারে ধরে নাও ইউ ছিল, পরের বারে 2u হলো, তাহলে 2u তার স্কোয়ার মানে হলো 4u স্কোয়ার, তাই না? আর অ্যাক্সিলারেশন তাহলে কত হবে? 2as, এটা তো একই ছিল। তাহলে অ্যাক্সিলারেশনটা প্রথমে যদি তুমি, আচ্ছা আর একটু সহজভাবে করে নিই, তাহলে ইউ স্কোয়ারের সঙ্গে এ প্রপোর্শনাল, তাই তো? ইউ স্কোয়ারের সঙ্গে এ প্রপোর্শনাল, তাহলে প্রথমবারে ইউ ছিল আর অ্যাক্সিলারেশন ছিল এ, তারপরে হয়েছে 2u, 2uর জন্য 4u স্কোয়ার, আর অ্যাক্সিলারেশনটা কত সেটাই আমাদের চেয়েছে, ধরো a2, তাহলে 4 গুণ বাড়তে, তাই তো? মানে দ্বিগুণ যদি ভেলোসিটিটা বাড়ে তাহলে অ্যাক্সিলারেশনটা 4 গুণ বাড়ছে। এরপরে আমি কেন অ্যাক্সিলারেশনের কথা বলছি, এখানে কোথাও কোশ্চেনে অ্যাক্সিলারেশন বলা নেই, বলছে কতটা ফোর্স লাগবে, যদি একটা গাড়ির স্পিড যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কতটা ফোর্স দিলে সেটাকে স্টপ করা যাবে। ফোর্স ইজ রিলেটেড টু অ্যাক্সিলারেশন, ইউ নো দ্যাট ফ্রম দ্য নিউটন সেকেন্ডস ল, এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে অ্যাক্সিলারেশন যেটা হবে সেটাই নিশ্চয়ই ফোর্স হবে, যেহেতু প্রপোর্শনাল। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? 4 গুণ, 4 গুণ, মানে ফোর্সটাও 4 গুণ লাগবে। স্পিডটা যদি দ্বিগুণ হয়, অ্যাক্সিলারেশন বা ফোর্স যেটা লাগবে সেটা হচ্ছে 4 গুণ টু স্টপ দ্য কার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, অ্যান অবজেক্ট উইথ কনস্ট্যান্ট স্পিড, বলছে একটা অবজেক্ট কনস্ট্যান্ট স্পিডে আছে, তাহলে কোনটা সত্যি? ইজ নট অ্যাক্সিলারেটেড, মাইট বি অ্যাক্সিলারেটেড, ইজ অলওয়েজ অ্যাক্সিলারেটেড, অলসো হ্যাজ সাম কনস্ট্যান্ট ভেলোসিটি। ওকে, কনস্ট্যান্ট স্পিড মানে তুমি যখনই মাথায় আসবে সার্কুলার মোশন, যখনই কোনো একটা জিনিস কনস্ট্যান্ট স্পিড বলবে সার্কুলার মোশন, ঠিক আছে? সার্কুলার মোশনে কনস্ট্যান্ট স্পিড, কিন্তু ডিরেকশন বারবার চেঞ্জ হওয়ার জন্য ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট। আর সার্কুলার মোশনে সেটা অ্যাক্সিলারেটেড বটেনও নয়, অ্যাক্সিলারেটেড, অলওয়েজ অ্যাক্সিলারেটেড। সার্কুলার মোশন ইজ এ অ্যাক্সিলারেটেড মোশন, তার জন্য বলা হয় যে কনস্ট্যান্ট স্পিডে যদি থাকে তাহলে সেটা মাইট বি অ্যাক্সিলারেটেড, তাই না? নট অ্যাক্সিলারেটেড নয়, কারণ মাইট বি অ্যাক্সিলারেটেড, অ্যাক্সিলারেটেড হতেও পারে নাও হতে পারে, কিন্তু নট অ্যাক্সিলারেটেড সেটা ভুল, কারণ সার্কুলার মোশন ছাড়া অন্য আরও আদার মোশন থাকতে পারে যেখানে হয়তো অ্যাক্সিলারেশন নেই, কিন্তু সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন আছে, তাই মাইট বি অ্যাক্সিলারেটেড। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, ফর এ বডি মুভিং উইথ নন ইউনিফর্ম ভেলোসিটি অ্যান্ড ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, বলছে একটা বডি মুভ করছে নন ইউনিফর্ম ভেলোসিটিতে। নন ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে সে ইকুয়াল ডিস্টেন্স যদি না যায়, ধরো এদিকে টাইম এদিকে এস, তাহলে সেটা কীরকম রিলেশন হবে? নন লিনিয়ার হবে, কারণ যদি লিনিয়ার হয়ে যায় তাহলে তো সেটা এই ইন্টারভ্যালের, ধরো এই ইন্টারভ্যালে এতটা ডিস্টেন্স গেল, এতটা, তারপরে ইন্টারভ্যালে এতটা যাবে, সেম ডিস্টেন্স যাবে, তার মানে সেটা ইউনিফর্ম হবে। তাহলে ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কী হবে? লিনিয়ার। কিন্তু আমাদের বলেছে নন ইউনিফর্ম মোশন, তাহলে নন ইউনিফর্ম মোশনের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হবে নন লিনিয়ার। এই যে নন লিনিয়ার এইখানে আছে, কারণ ডিসপ্লেসমেন্ট আর টাইমের মধ্যে যদি নন লিনিয়ার গ্রাফ হয় তবেই তো সেটা নন ইউনিফর্ম ভেলোসিটি পাবো, কারণ নন ইউনিফর্ম ভেলোসিটি মানে তোমরা একটু আগেই বললাম যে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে যদি আলাদা আলাদা ডিস্টেন্স কভার করে তাহলে নন ইউনিফর্ম ভেলোসিটি। আশা করি বুঝে গেছো যে নন লিনিয়ার রিলেশন হলে সেটা নন ইউনিফর্ম ভেলোসিটি হবে। সিমিলারলি বলেছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন যখনই বলবো কার গ্রাফ হবে? ভি আর টি, কারণ ভেলোসিটিতে এস আর টি আর অ্যাক্সিলারেশনে ভি আর টি। তাহলে ইউনিফর্ম বলে দিয়েছে। ইউনিফর্ম বলে দিয়েছে মানে কি?
লিনিয়ার হবে, কারণ যদি লিনিয়ার হয় তবেই তো ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে ইকুয়াল ভেলোসিটি কভার করবে, তাহলে ইকুয়াল অ্যাক্সিলারেশন পাবো। তাহলে যখনই মনে রাখবে শর্ট ট্রিক্স হিসেবে ইউনিফর্ম কথাটা দিয়ে দেবে তখনই সেই গ্রাফ হবে লিনিয়ার, আর যখনই নন ইউনিফর্ম দিয়ে দেবে তখন সেটা হবে নন লিনিয়ার। তাহলে ভেলোসিটি হলে এসটি গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম, আর অ্যাক্সিলারেশন হলে ভেলোসিটি টাইম, সিম্পল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটা ম্যান স্ট্যান্ডিং অন এ এজ অন এ ক্লিফ থ্রোজ এ স্টোন। একটা ধরো মানুষ আছে কোনো একটা বিল্ডিংয়ে চেপে আছে, সে একটা অবজেক্টকে উপর দিকে করে ছুটলো আর একবার নিচের দিকে করে ছুটলো, মানে একবার ভার্টিক্যালি আপওয়ার্ড ছুটলো আর একবার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ছুটলো। বলছে যদি সেম স্পিডে ছোড়ে তাহলে যখন অবজেক্ট দুটো নিচে মাটিতে ধাক্কা খাবে তখন তাদের স্পিডের রেশিও কী হবে। তাহলে মনে রাখবে, এটা আমি আগেও বলেছি যে এখানে কত মাসের উপর ডিপেন্ড করে না, বা তুমি কোন দিকে কোন অ্যাঙ্গেলে ছুটলে উপর দিকে বা নিচের দিকে কোনো ডিপেন্ড করে না। তুমি যদি ইনিশিয়াল ভেলোসিটি সেমে ছোড়ো তাহলে ফাইনাল ভেলোসিটিটাও সেমই হবে, কারণ বিকজ ইটস ওনলি ডিপেন্ড অন হাইট অনলি, তাই না? তাই যদি ইনিশিয়াল স্পিড তুমি সেম স্পিডে ছোড়ো দুটোকেই তাহলে ফাইনাল স্পিডটাও তাদের সেমই হবে। তার মানে রেশিও কী হবে তাহলে 1:1, 1:1, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আরেকটা জিনিস জাস্ট টু অ্যাড, কিন্তু টাইম আলাদা হবে। ধরো তুমি একটাকে উপর দিকে ছুটলে আরেকটাকে নিচের দিকে ছুটলে, তাই তো? তাহলে দুটো কিন্তু আলাদা টাইমে পড়বে, কিন্তু যে ফাইনাল যে হিট করবে তাদের স্পিডটা একই হবে। বাস এটা একটু মনে রাখতে হবে। নেক্সট, স্লোপ অফ এ ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ একদমই সহজ কোশ্চেন। ভেলোসিটি টাইম গ্রাফ কি হয়? ভিটি তার স্লোপ, অ্যাক্সিলারেশন, সিম্পল। সো অপশন এ। নেক্সট, a particle is thrown vertically upward when it reaches the highest point it has। একটা পার্টিকেলকে আমরা উপর দিকে ছুড়লাম, যখন সেটা হাইয়েস্ট পয়েন্টে গেল তখন অ্যাক্সিলারেশন কী হবে? অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড হবে, কারণ যদি ছুড়ি একদম হাইয়েস্ট পয়েন্টে অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড। সেটা কি অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সো এই ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, if velocity time graph of a particle is represented by y is equals to mt plus c then the particle is moving with। ওকে, একটা গ্রাফ, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছি তোমাকে, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে মানে তোমাকে সব কিছু দিয়ে দিয়েছে। y is equals to mt plus c, এটা কিসের ইকুয়েশন? একটা স্ট্রেট লাইন, তাই তো? এটা কীরকম দেখতে? y is equals to mt plus c, এবং বলেছে এটা কী গ্রাফ? ভেলোসিটি টাইম। তাহলে y মানে কি? ভেলোসিটি। তাহলে v is equals to mt plus c, মানে v y অ্যাক্সিসে গেল আর টাইম এক্স অ্যাক্সিসে গেল, এবং এটা হচ্ছে গ্রাফ ওয়াই ভি ইজ ইকুয়ালস টু এমটি প্লাস সি এর গ্রাফ হচ্ছে এটা। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? দেন দ্য পার্টিকেল ইজ মুভিং উইথ, এটা একটা স্ট্রেট লাইন। তাহলে একটা স্ট্রেট লাইন যদি হয় তাহলে আমি একটু আগেই বললাম তাহলে একটা লিনিয়ার গ্রাফ, তাহলে লিনিয়ার গ্রাফ হলে সেখানে কি হয়? সেটা ইউনিফর্ম হয়। তাহলে ইউনিফর্ম মানে কি? তাহলে সেখানে কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে? আচ্ছা, এটা সরি, এটা গ্রাফ ছিল ভেলোসিটি টাইম গ্রাফ, তাই না? ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে যদি স্লোপ বলে তাহলে সেটা কী হবে? কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। আমি ভাবলাম যে ডিসপ্লেসমেন্ট টাইম ছিল। তোমরা এগুলো বুঝতেই পারছো, খুব সিম্পল জিনিস, যে ওয়াই ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু এমটি প্লাস সি। আরেকবার বলে দিচ্ছি, ভি ইজ ইকুয়ালস টু এমটি প্লাস সি। তাহলে ভি এর সাথে টি এর গ্রাফ উইথ এ ইন্টারসেপ্ট। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ ওয়াই রিপ্রেজেন্ট then the particle is moving with constant acceleration because slope টা হয়েছে v by t is constant, তাই the particle is moving with constant acceleration। constant কেন? কারণ এটা লিনিয়ার গ্রাফ, একটা স্ট্রেট লাইন গ্রাফ, তাই constant acceleration হবে। ওকে, I hope it is clear now. Please bear with this brightness, fluctuated brightness. The motion of the wheels of a bullock cart while moving on the road is an example of। একটা গরুর গাড়ির চাকা মাটিতে গড়গড়াচ্ছে, তাহলে সেটা কি ধরনের মোশন? বলছে অসিলারিটি অ্যান্ড রোটেটরি, ট্রান্সলেটরি অ্যান্ড রোটেটরি, না ট্রান্সলেটরি মোশনস অনলি। যখন একটা গরুর গাড়ির চাকা ঘোরে তখন কি হয়?
সে গরুর গাড়িটা নিজের চাকাটা নিজে ঘুরে, তার জন্য নিজে যখন ঘুরছে তার জন্য সেটা রোটেটারি মোশন। ওকে, নাও সে যখন নিজে রোটেট করছে তার সাথে সাথে সে কিছুটা ডিস্টেন্সও তো ট্রাভেল করছে, কারণ একবার যদি সে ডিস্টেন্স একবার ঘুরলো তাহলে সে কিছুটা রাস্তা পার হলো, আবার ঘুরলো আবার কিছুটা রাস্তা পার হলো, তার মানে কি সে একটা রাস্তা পার হচ্ছে, সেটা কি মোশন? ট্রান্সলেটারি মোশন, মানে সেটা রোটেটারিও হচ্ছে তার সাথে সাথে ট্রান্সলেটারিও হচ্ছে, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। An aircraft can perform aerobatic maneuvers in a vertical loop because of, ওকে, যখনই কোনো একটা এয়ারক্রাফট তোমরা সবাই আশা করি রিপাবলিক ডেতে এরকম প্যারেডগুলো দেখেছো, যে এয়ারক্রাফটটা এরকম এরকম বিভিন্ন রকমের প্যারেড করে, মানে গোল গোল ঘুরে যায়। ওটা কেন হয়? যখনই গোল গোল ঘোরার কেস আসবে তখনই সেটা মনে রাখবে একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে, ঠিক আছে, কারণ একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে অলওয়েজ দেয়ার ইজ এ সেন্ট্রিপিটাল ফোর্স, তাই এটা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, হোয়াট টাইপ অফ ফোর্স অ্যাক্ট অন এ কার মুভিং অ্যারাউন্ড এ কার্ভ? ওকে, আবার সেম কোশ্চেন, মানে সেম টাইপের কোশ্চেন আছে এখানে। হোয়াট টাইপ অফ ফোর্স অ্যাক্টস অন এ কার মুভিং অ্যারাউন্ড এ কার্ভ? একটু আগে বলে দিলাম যে কার্ভে যদি কোনো একটা জিনিস ঘোরে তাহলে সেখানে কোন ফোর্স দেয়? সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ওকে, দেখো ব্যাংকড, এখানে একটা ব্যাংক দিয়ে কোশ্চেন আছে, ব্যাংকিং তোমরা পড়েছো ক্লাস 12-এ, আরেকবার বলে দিচ্ছি। রেলওয়ে ট্র্যাকস আর ব্যাংকড অন কার্ভ সো দ্যাট, রেলওয়ে ট্র্যাকস বা যে কোনো জায়গাতে যখন টার্ন থাকে না কোনো একটা রোড, ব্যাংকিং জিনিসটাকে কি বলে? এই ব্যাংকড ওয়ার্ডের মানে আগে বলি। যখন কোনো একটা রোড কার্ভ থাকে, খুব যখন কার্ভ থাকে তখন কি হয়, গাড়িগুলো যখন স্পিডে যায় কী হবে? সে স্কিড করার চান্স থাকে, যে স্কিড করে সেটা ঢাকাকে বাইরে থেকে পড়ে যাবে, বিশেষ করে ওভারব্রিজের ক্ষেত্রে এটা স্কিড করে বাইরে পড়ে যাবে ওভারব্রিজের, কিন্তু সেটাকে রোধ করার জন্যই ব্যাংকিং করা হয়। ব্যাংকিং কি, যে এটা যদি রোড হয় তাহলে যে এদিক থেকে যদি একটা গাড়ি আসে তাহলে যে শেষ প্রান্তের যে রোডটা আছে সেটাকে একটু হাইটে করা হয়, মানে শেষ এই দিকের রোডটাকে একটু হাইট করা হলো। হাইট করার ফলে কী হলো, যখন গাড়িটা টার্ন নেবে না তখন এই দিকের চাকাটা একটু ওপরে থাকবে আর এই দিকের চাকাটা ডাউনে থাকবে, তাহলে তার জন্য সে টার্ন নিতে সুবিধা হবে। এটাকে বলা হয় ব্যাংকিং। সেটা কেন করা হয়? কারণ এদিকের চাকাটা যদি হাইট করা হয় তাহলে সে ইজিলি সেটাকে কার্ভ নিতে হবে, কার্ভ পাথটা সে ইজিলি নিতে পারবে। কার্ভ পাথটা নিতে পাওয়ার জন্য কে দায়ী? সেন্ট্রিপিটাল ফোর্স, একটু আগেই বললাম। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা সে তার বাড়বে, এবং বাইরের দিকে যেটাকে যে স্কিড করে চলে যাবে সেটার জন্য কে দায়ী? সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে ব্যাংকিংটা করা হয় এই জন্য যাতে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে বেশি করা যায়, সেন্ট্রিফিউগালটাকে কম। তাহলে এটা সুইটেবল অপশন কোনটা? এই দেখো অপশন সি, নেসেসারি কম্পোনেন্ট ফোর্স মে বি অবটেন ফ্রম দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ওয়েট of the train. Necessary centripetal force may be obtained from the horizontal component of the weight of the train. প্রথমেরটা নেসেসারি সেন্ট্রিফিউগাল ছিল, ওটা হবে না। নো ফ্রিকশনাল ফোর্স ছিল, ফ্রিকশনালের কেস নেই। দ্য ট্রেন মে নট বি ফল ইন দ্য ইনওয়ার্ডস। সো অপশন সি ইজ দ্য সুইটেবল অ্যান্সার। নেক্সট, আবার ওই রকমই কোশ্চেন দিয়েছে, রেলওয়ে ট্র্যাকস আর ব্যাঙ্কড অন কার্ভ সো দ্যাট, এই দেখো আবার একই টাইপের একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছি কোশ্চেন। নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স মে বি অবটেন ফ্রম দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য নর্মাল রিয়াকশন ডিউ টু দ্য ট্র্যাক। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স যেখানেই আছে সেখানে এখানে টিক মারবে। নেক্সট, এ পার্টিকেল ইজ মুভিং ইন এ ইউনিফর্ম সার্কুলার মোশন উইথ কনস্ট্যান্ট ভি স্পিড ভি অ্যালং এ সার্কেল অফ রেডিয়াস আর। তাহলে একটা সার্কুলার মোশন তো যখনই দিয়ে দেবে তখন মাথায় এগুলো ঘোরা দরকার, যে কনস্ট্যান্ট স্পিড, নট কনস্ট্যান্ট ভেলোসিটি, অ্যাক্সিলারেশন সবসময় রেডিয়াসের দিকে, এবং অ্যাক্সিলারেশনের মান কত? ভি স্কোয়ার বাই আর। আর ওটাই কোশ্চেন দিয়েছে, অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ইজ ভি স্কোয়ার বাই আর। তাহলে ডি, যখনই সার্কুলার মোশন যখনই দিয়ে দেবে মাথায় যেমন এগুলো ঘোরে, যে একটা পার্টিকেল ঘুরছে এদিকে, তার স্পিডটা কনস্ট্যান্ট থাকছে, বাট বিভিন্ন ট্যানজেন্সিয়াল পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইজ অলওয়েজ রেডিয়াল। এবং সেটা কী ধরনের অ্যাক্সিলারেশন? তার নাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এবং তার জন্য যে তার মান ভি স্কোয়ার বাই আর, এবং মাস দিয়ে যদি গুণ করে তাহলে ফোর্স হয় এম ভি স্কোয়ার বাই আর, দ্যাট ইজ সেন্ট্রিপিটাল ফোর্স। ইয়া, সো দ্যাট ইজ অল অ্যাবাউট সার্কুলার মোশন। তাহলে এখানে অপশন হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, if cream is removed from the milk, its density increases, decreases, remains the same, may increase or decrease. দেখো যখন একটা মিল্ক থেকে ক্রিমটা যখন ইয়ে করা হবে তাহলে মিল্কের ডেন্সিটি যেহেতু বেশি, তাহলে একটা লোয়ার ডেন্সিটির মেটেরিয়ালকে যদি বের করে দেওয়া হয় তাহলে ডেন্সিটি কী হবে? ইনক্রিজ করবে। কারণ একটা হায়ার ডেন্সিটি মিল্ক আছে তার সাথে যদি একটা ক্রিম থাকে লোয়ার ডেন্সিটি, তাহলে লোয়ার ডেন্সিটি যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সেটা হায়ার ডেন্সিটিই থাকবে, মানে হায়ার ডেন্সিটিটা পড়ে থাকবে।
তার মানে হলো ইটস ডেন্সিটি ইনক্রিজেস। এটা একটা বেসিক কোশ্চেন, সার্কুলার মোশনের নাও বলতে পারো। নেক্সট, damp clothes are dried in spin dryers by the actions of, damp clothes are dried in the spin dryers by the actions of, তাহলে সেই যে ঘুরিয়ে পড়ে যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয় সেটা কিসের অ্যাপ্লিকেশন, সেটা সেন্ট্রিফিউগাল ফোর্সের অ্যাপ্লিকেশন, এগুলো মনে রাখবে। কারণ ওইখানে একটা রোটেশন, এগুলো বোঝাতে গেলে অনেক কিছু বোঝাতে হয়, যে এটা রোটেশনাল ফ্রেম অফ রেফারেন্স, তাই তো, মানে অবজেক্টগুলো একটা রোটেটিং ফ্রেমের মধ্যে আছে, তাহলে একটা রোটেটিং ফ্রেমের মধ্যে কোন ফোর্স কাজ করে, সেন্ট্রিফিউগাল ফোর্স, তার জন্য অপশন বি, তাই না? কারণ কারণ তো ওটাই যে কোনো একটা যদি নন অ্যাক্সিলারেটেড ফ্রেম হয় সেখানে সেন্ট্রিপিটাল থাকে, আর সেন্ট্রিফিউগাল এগুলো সিউডো ফোর্সেস, এগুলো একটা রোটেটিং ফ্রেমে থাকে, যে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা এমন একটা ফ্রেমে আছে যেটা রোটেট করছে উইথ অ্যান অ্যাক্সিলারেশন, তাহলে সেক্ষেত্রে সেন্ট্রিফিউগাল ফোর্সেস অ্যারাইজ হয়। তাহলে এক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখন এরকমের অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেন দেবে না, মনে রাখবে যে সেটা সেন্ট্রিফিউগাল ফোর্স হওয়ারই চান্স বেশি, এরকম টাইপের। ড্যাম ক্লোদেস আরও দেখাচ্ছি পরের কোশ্চেনে। দ্য মোশন অফ এ বডি অ্যারাউন্ড এ সার্কুলার পাথ ইজ অ্যান এক্সাম্পল, আচ্ছা এটা অন্য কোশ্চেন। দ্য মোশন অফ এ বডি অ্যারাউন্ড এ সার্কুলার পাথ ইজ অ্যান এক্সাম্পল অফ, ওকে, একটা সার্কুলার মোশন দেওয়া আছে, বলছে সেটা কী সেক্ষেত্রে কোনটা ঠিক, চারটা অপশন দেওয়া আছে। ইউনিফর্ম ভেলোসিটি, ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম স্পিড, ভ্যারিয়েবল ভেলোসিটি। এটাই ইউনিফর্ম স্পিড হয় কিন্তু ভেলোসিটি ভ্যারি করে। আচ্ছা, এটা মাল্টিপল অপশন কারেক্ট। তারপর একটা পড়ি, ইউনিফর্ম স্পিড, ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, হ্যাঁ এটাও ঠিক, কারণ স্পিডটা ইউনিফর্ম, ভেলোসিটি ভ্যারিয়েবল এবং অ্যাক্সিলারেশনও ভ্যারিয়েবল, কারণ ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয় ট্যানজেন্সিয়াল, আর অ্যাক্সিলারেশনটা প্রত্যেকটা পয়েন্টে রেডিয়াল, তাহলে অ্যাক্সিলারেশনের ডিরেকশনও চেঞ্জ হয়। তার জন্য ইউনিফর্ম স্পিড, ভ্যারিয়েবল ভেলোসিটি, ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন। সার্কুলার মোশন নিয়ে এগুলো মানে অনেকবার বলা হয়েছে। নেক্সট, ফ্যাট ক্যান বি সেপারেটেড ফ্রম দ্য মিল্ক ইন এ ক্রিম সেপারেটার বিকজ অফ সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাও একই, কারণ ফ্যাট ক্যান বি সেপারেটেড ফ্রম দ্য মিল্ক ইন এ ক্রিম সেপারেটার। সেপারেটার মানে কি, ওখানে সাম রোটেশনের কেস আছে, সেই রোটেশন থাকার জন্য আবার সেই রোটেশনাল ফ্রেম, আবার সেই সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে অপশান ডি। এই যে এটাও একটা অ্যাপ্লিকেশন টাইপের, তাই অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেনগুলো এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স হওয়ার চান্সটা বেশি, যদিও সব ক্ষেত্রে না। সো অপশান ডি, কারণ রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সের উল্লেখ আছে। পরের কোশ্চেনটাও একই, হোয়েন এ মিল্ক ইজ ক্রাঞ্চড দ্য ক্রিম সেপারেটেড ইটস ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাও অপশান বি। সেম কোশ্চেন, সেম টাইপ অফ কোশ্চেন, নট সেম। নেক্সট, when the milk is crunched, next same question আর এটা বলছি না। when the milk is crunched vigorously the cream from it separated out due to centrifugal force। এরকম টাইপের কোশ্চেন তোমাদের এক্সামের প্রিলিমিনারি এক্সামে পড়েছিল, যে এই অ্যাপ্লিকেশনগুলো যে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সুপারভাইজারে, ঠিক আছে। এরপর প্রজেক্টাইল মোশনের কোশ্চেন, ডিউরিং দ্য মোশন অফ এ প্রজেক্টাইল ফায়ার ফ্রম দ্য আর্থ সারফেস। তারপর একটু চিন্তা ভাবনা করো, ডিউরিং দ্য মোশন অফ এ প্রজেক্টাইল ফায়ার ফ্রম দ্য আর্থ সারফেস কোনটা ঠিক? কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট হয়, মোমেন্টাম কনস্ট্যান্ট হয়, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, না হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট? দেখো, প্রজেক্টাইল মোশন একটা 2 ডাইমেনশনাল মোশন। বেসিক্যালি এখানে যখন একটা বস্তুকে ছোড়া হয় দুটো কম্পোনেন্ট থাকে ভেলোসিটির, একটা হচ্ছে এদিকে যদি ইউ ভেলোসিটিতে ছুড়ি এবং থিটা অ্যাঙ্গেলে যদি হরাইজন্টালের সাপেক্ষে, তাহলে এদিকে হবে ইউ কস থিটা আর উপর দিকে হবে ইউ সাইন থিটা, রাইট? তাহলে একটা বস্তু যখন উপর দিকে যায় তাহলে কোন ভেলোসিটিটা নিয়ে যায় ইউ সাইন থিটাটা, ভার্টিক্যাল কম্পোনেন্টটা, আর এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটা সেটা অলওয়েজ রিমেন ফিক্স থাকে প্রজেক্টাইল মোশনে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা প্রথমে বাড়ে তারপর একদম জিরো হয়ে যায়, তারপর আস্তে আস্তে আরও কমে। তো হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট। ভার্টিক্যাল কম্পোনেন্টও থাকে কিন্তু সেটা কনস্ট্যান্ট হয় না, চেঞ্জ করে। নেক্সট, a particle is dropped from the top of a tower uniformly falls on the ground at a distance which is equal to the height of the tower। বলছে একটা টাওয়ার থেকে উপর থেকে একটা ছুড়ে দেওয়া হলো একটা অবজেক্টকে এবং সেটা যত দূর গেল হাইট ইজ ইকুয়ালস টু রেঞ্জ, হোয়াট এভার ইট ইজ, আমাদের এটা নিয়ে কোনো কাজ নেই, রেঞ্জ এবং হাইট নিয়ে বলেছে। নেচার অফ দ্য পাথটা কী রকমের হবে? যখন একটা অবজেক্টকে একটা বিল্ডিং থেকে ছোড়া হবে সেটা কী হবে? একটা প্রজেক্টাইল মোশন, দ্যাটস মিনস প্যারাবোলিক পাথ। প্রজেক্টাইল মোশনে আমরা জানি প্যারাবোলিক পাথ হয়, কারণ এটা সেই ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ারের
একটা একঘাত একটা দ্বিঘাতের সঙ্গে ভ্যারি করে, তার জন্য একটা প্যারাবোলিক পাথ। অপশন বি ইজ রাইট। বাস মনে রাখবে প্রজেক্টাইল মোশনে দ্য পাথ ইজ প্যারাবোলিক ইন নেচার। নেক্সট, a boy is sitting on a train which is moving at a constant velocity throws the ball straight up into the air. The ball will fall in front. তাহলে একটা ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের মধ্যে একটা বয় আছে, সে একটা বলকে উপরে ছুটলো। তাহলে বলছে সেই বলটা যখন তার তার নিজের হাতেই পড়বে, বয়টার থেকে হাতের থেকে বিহাইন্ডে পড়বে, কারণ এয়ার একটা মিডিয়াম আছে, এয়ার মিডিয়ামের জন্য বলটা একটা ফ্রিকশনের মধ্যে ট্রাভেল করবে, ততক্ষণে ট্রেনটা মুভ করে যাবে। তার জন্য ট্রেনটা মুভ করার জন্য বয়টার বিহাইন্ডে, ফল বিহাইন্ড হিম। ওকে, ফল বিহাইন্ড হিম। নেক্সট দেখো, এ ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ দ্য টাওয়ার হ্যাজ টু স্পিয়ার এ অ্যান্ড বি। একটা টাওয়ারের উপরে চেপে একটা লোক দুটো বলকে ছুটলো, ঠিক আছে, টাওয়ারের উপরে চেপে যায় অনেক কষ্ট করে, এবার দুটো বলকে ছুটছে সে, একটা স্পিয়ার এ আর একটা স্পিয়ার বি। একটা হচ্ছে ডাউনওয়ার্ডে ছুটলো উপর থেকে, ডাউনওয়ার্ড, আর একটা হরাইজন্টাল সোজা সোজা ছুটলো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? বোথ দ্য স্পিয়ার উইল রিচ দ্য গ্রাউন্ড সাইমালটেনিয়াসলি। হ্যাঁ, এটাই প্রথমটাই, কারণ আমরা বলেছি যে মাসের উপর ডিপেন্ড করে না, এ হোক আর বি হোক, দুজন একই সময়ে সেখানে হিট করবে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। নেক্সট, the angle at which the cricket ball should hit to travel the maximum horizontal distance. আমরা জানি যে একটা প্রজেক্টাইল মোশনে এরকম যদি একজন একটা ক্রিকেটার হিট করে একটা বলকে, তাহলে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ দ্যাট ইজ আর, সেটা কখন হয়? কারণ আর এর মান আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল স্পিড, আর সাইন 2 থিটা, 2 থিটা ইজ দ্য অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস অর এক্স অ্যাক্সিস। তাহলে এই মানটা যখন ম্যাক্সিমাম হবে, মানে লবটা যখন ম্যাক্সিমাম হবে, তখন এই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন 2 থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে, সাইন 2 থিটার ম্যাক্সিমাম মান হলো 1, that is sin 90, right? So 2 theta is equals to 90, তাহলে theta will be 45 degree. So option B is correct. Theta is equals to 45 with horizontal. Next, a pilot has to release the bomb to hit a target right above the target, beyond the target, before the target, none of this. দেখো, একটা পাইলট যাচ্ছে প্লেনে, এখানে প্লেন যাচ্ছে, এটা প্লেন, সাপোজ দিস ইজ এ পুয়ার ড্রয়িং, আই নো দ্যাট, প্লিজ কম্প্রোমাইজ। সো একটা প্লেন যাচ্ছে এরকম করে উড়ছে, এখানে একটা টার্গেট আছে, এখানে তাকে বমটা ফেলতে হবে, তাই তো? তাহলে সে কখন বমটাকে এখান থেকে রিলিজ করতে হবে তাকে? বমটাকে সে যদি একটু আগে রিলিজ করে, তাহলে মনে রাখবে যে পাইলটটা যেহেতু বমটা প্লেনের উপর ট্রাভেল করছিল, তাহলে যেই তাকে রিলিজ করা হলো, সে একটা ইনার্সিয়ার মধ্যে আছে। কি ইনার্সিয়া? ইনার্সিয়া অফ মোশন। কার মোশন? প্লেনটার মোশন। তাহলে সেই একটা প্লেনের ইনার্সিয়াতে আছে বমটা, তার জন্য সে একটু সামনের দিকে ট্রাভেল করবে, এবং যে একটা অবজেক্টকে উপর থেকে ছোড়া হয়েছে সেটা একটা প্রজেক্টাইল মোশন নেবে। তার জন্য এখানে যদি প্লেন হয়, এখানে যদি টার্গেট হয়, এখানে যদি বমটা ছোড়ে, তাহলে সেটা এরকমভাবে ট্রাভেল করে এইখানে এসে হিট করবে। তার মানে সেই ইনার্সিয়া অফ মোশনের জন্য একটু দূরে ট্রাভেল করবে বমটা, তারপর হিট করবে। তার জন্য পাইলটটাকে একটু আগে বমটাকে ফেলতে হবে, তবেই সেটাকে ইয়ে করবে। সো বিফোর দ্য টার্গেট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Option C. Next, if the horizontal range of a projectile is 4 times its maximum height, the angle of projection. Okay, একটা সূত্র, এটা একটা বেসিক থেকেও করতে পারো, না হলে সূত্র ভেঙেও করতে পারো। একটা সূত্র আছে, বলছি। if the horizontal range of a projectile is 4 times its maximum height, দেখো horizontal range মানে রেঞ্জটা হচ্ছে 4 টাইম অফ হাইট, তাই তো? এটা বলা আছে 4 টাইম অফ ম্যাক্সিমাম হাইট। horizontal range of a projectile is 4 times of its maximum height. রেঞ্জের সূত্র কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই তো? আর 4 ইন্টু এইচ এর সূত্র কি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ফোরের জন্য আর এইচের জন্য ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ম্যাক্সিমাম বলেছে, তাহলে সাইন থিটার মান 1, আর ওটা লিখছি না, তাহলে সাইন স্কোয়ার থিটার মানও 1, তাহলে 4 ইউ স্কোয়ার বাই জি, তাই তো? 4 u square by g, yeah, correct. So sin 2 theta is equals to 4. এই কোশ্চেনটা আরেকবার দেখো, ভালো করে করে দিচ্ছি। সিম্পল আমাকে দেওয়া আছে কি, রেঞ্জ ইজ ইকুয়ালস টু 4 টাইম অফ হাইট, রাইট?
তাহলে আমরা একটা রিলেশন বের করতে যদি পারি আর আর এইচ এর ইন টার্মস অফ থিটা আমরা ইজিলি পেয়ে যাব, তাই তো? তাহলে তুমি একটা রিলেশন সিম্পল মুখস্থ রেখে দেবে, তারপর আমি এটা ডিরাইভ করেও দেখিয়ে দিচ্ছি এটা কী করে আসছে। এইচ বাই আর ইজ ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা বাই 4। এই রিলেশনটা মুখস্থ রাখবে। এইচ বাই আর হলো ট্যান থিটা বাই 4, ঠিক আছে? এরপরে গিভেন আছে কি কোশ্চেনে যে আর ইজ ইকুয়ালস টু 4h, তাই না? তাহলে আর এর জায়গায় 4h পুট করো, তাহলে এইচ বাই 4h ইজ ইকুয়ালস টু ট্যান থিটা বাই এইচ বাই 4h ইজ ইকুয়ালস টু ট্যান থিটা বাই 4। এইচ বাই এইচ গেল, 4 কাটলো, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1, রাইট? সো থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, পারফেক্ট। সো অপশান বি ইজ কারেক্ট। নাও এটা কী করে এলো, এরপর আমি দেখিয়ে দিই এটা কী করে এলো রিলেশনটা। তুমি আর মানে জানো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এইচ মানে জানো ইউ স্কোয়ার সাইন থিটা বাই 2g, রাইট? তাহলে তুমি এইচ বাই আর সিম্পল করো, এইচ বাই আর সিম্পল করে ভাগ করো, তাহলে ইউ স্কোয়ার সাইন থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g বাই যখন এটা করবে না ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, সাইন 2 থিটাকে 2 সাইন থিটা কস থিটা করবে, তাহলে উপরে সাইন বাই কস একটা ট্যান বাচ্ছে, তাহলে তখন আসবে ট্যান থিটা বাই 4 আসবে, জাস্ট ভাঙবে করে হয়ে যাবে। এইচ বাই আর ইজ ইকুয়ালস টু ট্যান থিটা বাই 4। নেক্সট, yeah, so option B is correct, right? Next, a boy sitting in an open car moving with a constant speed throws a ball straight up to the air, the ball falls behind him। এটা আমরা আগে সেই ট্রেনের কোশ্চেনটা বললাম, ট্রেনটা এখানে জাস্ট কার দিয়ে দিয়েছে, একই কোশ্চেন রিপিট করেছে, জাস্ট ট্রেনটা কার। একটা বয় উপরে ছুটলো, যেহেতু বলকে উপরে ছুটলো তাহলে কি হবে, ওটা এয়ার রেজিস্ট্যান্সের জন্য বা ফ্রিকশনের জন্য সেটা একটু টাইম ডিলে হবে, তাই টাইম ডিলে আসার জন্য সেটা বয়ের বিহাইন্ডে পড়বে, মানে ইয়া, সো দ্য বল ফলস বিহাইন্ড হিম, অপশন এ। নেক্সট, রকেট ওয়ার্কস ইন দ্য প্রিন্সিপাল অফ নিউটনস থার্ড ল। তোমরা সবাই জানো যে রকেট মোশনে কী হয়, একটা রকেট আছে এরকম, সেদিকে ফুয়েলকে এক্সস্ট করে, ফুয়েলকে এক্সস্ট করে পরে এদিকে সে একটা অ্যাকশন করে, সেই অ্যাকশনের জন্য রকেটটা উপরে রিয়াকশন ফোর্সের জন্য উপরে যায়, তাহলে অ্যাকশন রিয়াকশন ফোর্স আছে, তাহলে মানে নিউটনস থার্ড ল। নেক্সট, দ্য ওয়ার্কিং অফ এ রকেট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এটা আমি আগের দিনের সো কনজারভেশন অফ মোমেন্টাম, রাইট? কারণ রকেট মোশনে কি হয়, তোমার মাসটা ডিক্রিজ করে টাইমের সাথে সাথে, সেই মাসটা যেহেতু ডিক্রিজ করে সেটার জন্য সেই এদিকে রিয়াকশানের জন্য ভেলোসিটিটা ইনক্রিজ করে, সো মোর অর লেস এমভি ইজ কনস্ট্যান্ট থাকে, এমভি মানে কি মোমেন্টাম, সো কনজারভেশন অফ মোমেন্টের উপরে রকেট মোশনটা কাজ করে। নেক্সট, which conservation principle is applicable in the case of motion of a rocket? এটা সেম কোশ্চেন রিপিট, কনজারভেশন অফ মোমেন্টাম, রাইট? অপশন সি। নেক্সট, a passenger standing in a bus thrown outward when the bus takes a sudden turn। একটা বাস যাচ্ছিল, একটা টার্ন নিল, তাই তো? টার্ন করার জন্য প্যাসেঞ্জারগুলো একটু ধাক্কা খেয়ে পেছন দিকে চলে যায়, কেন যায়? আউটওয়ার্ড পুল অন হিম। যখনই একটা মুভিং বাস আছে, সেই মুভিং বাসটা যখনই টার্ন নিচ্ছে না, তখন তার মধ্যে একটা সিউডো ফোর্স কাজ করে, সেই সিউডো ফোর্সের জন্য প্যাসেঞ্জারগুলো পিছন দিকে চলে যায়, তার জন্য সেটা হচ্ছে আউটওয়ার্ড পুল অন হিম, অপশন এ ইজ কারেক্ট। এরপর কনফিউজ হয় না যে একটা বাস যখন স্টপ থাকে, তাই একটা বাস যখন স্টপ থাকে তখন হঠাৎ চলতে শুরু করে, তখন কী হয়, প্যাসেঞ্জারগুলো পিছনের দিকে ধাক্কা খায়, তাই না? সেটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ রেস্ট। আবার যখন একটা বাস চলতে থাকে হঠাৎ স্টপ হয়, তখন প্যাসেঞ্জারগুলো কী হয়, সামনের দিকে ঝুঁকে যায়, তাই না? সেটা হলো ইনার্সিয়া অফ মোশন। আর এটা হচ্ছে ইনার্সিয়া, আগেরটা ছিল, তাহলে এটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, যখন বাসটা হঠাৎ চলতে শুরু করে, আর যখন বাসটা মোশনে থাকে হঠাৎ স্টপ করে প্যাসেঞ্জারগুলো সামনের দিকে চলে যায়, তাহলে ইনার্সিয়া অফ মোশন। আর যখন একটা বাস টার্ন নেয়, টার্ন নেওয়ার জন্য একটা সিউডো ফোর্স কাজ করে পিছনের দিকে, যেটার জন্য প্যাসেঞ্জারগুলোকে আউটওয়ার্ড পুল অন হিম, মানে আউটওয়ার্ড পিছন দিকে একটা ফোর্স কাজ করে, তার জন্য পিছন দিকে তারা মানে বাসের জানলার বাইরের দিকে ধাক্কা খেয়ে চলে যাওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে আউটওয়ার্ড পুল অন হিম। তিনটা কেস, তিনটা সিচুয়েশন, তিনটাকে মনে রাখবে। while catching a ball players pulls down his hands due to the lower the, একটু আগের দিনে আমরা বলেছি যে ফোর্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিপি ডিটি, তাই তো? মানে যখন একটা প্লেয়ার্স
একটা বল আসছে উপর থেকে পড়ে, বলটা একটা প্লেয়ার কী করবে, তাকে ক্যাচ করার জন্য তার হাতটাকে একটু নিচের দিকে করে নেয়, কারণ সে একটু বেশি সময় পায়। বেশি সময় পাওয়ার জন্য ফোর্সের মানটা কমে যায়, কারণ এটা হচ্ছে হরে আছে, তাহলে বেশি সময় পাওয়ার জন্য ফোর্সের মানটা কমে যায়। সো টু ডাউন হিজ হ্যান্ডস টু লোয়ার দ্য ফোর্স, অপশান এ, টু লোয়ার দ্য ফোর্স। নেক্সট, অ্যাক্সিলারেশন ইজ অ্যাক্সিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স, একদম ইজি কোশ্চেন, কারণ সবাই জানো যে নিউটন সেকেন্ড ল এফ ইজিক্যালস টু এম এ। সো অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ফোর্স, অপশান ডি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। নিউটনস ল, এ পার্সন ইজ হার্ড কিকিং এ স্টোন। আচ্ছা, তুমি যদি একটা পাথর আছে, তুমি যদি পায়ে করে লাথি মারো, ধাক্কা মারো, তাহলে কী হবে? তুমি একটা অ্যাকশন করলে, তারপরে তার জন্য পাথরটাও একটা রিয়াকশান দেবে এদিকে, সেই রিয়াকশানের জন্য তুমি হার্ট হবে, লাগবে, তাহলে কিকিং এ স্টোন ডিউ টু ইনার্সিয়া। ঠিক আছে, পার্সন ইজ হার্ট ইজ কিকিং বাই, সরি, রিয়াকশান, নট ইনার্সিয়া, রিয়াকশান ইট ইজ। পার্সন ইজ হার্ট বাই কিকিং দ্য স্টোন ডিউ টু রিয়াকশান, কারণ তুমি একটা পাথরটাকে অ্যাকশন করলে এবং সেটার জন্য পাথরটাকে একটা অ্যাকশন দিলে, সেটার জন্য সে একটা রিয়াকশন ফোর্স দেবে, তার জন্য হার্ট হয় রিয়াকশানের জন্য। অপশান সি ইজ কারেক্ট। দ্য ফলোয়িং পার্টিকল মুভস উইথ দ্য সেম কাইনেটিক এনার্জি হুইচ দেম হ্যাজ ম্যাক্সিমাম মোমেন্টাম। ওকে, দেখো কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্টামের রিলেশন কি? কাইনেটিক এনার্জি যদি কে বলি, পি স্কোয়ার বাই টুয়াইস এম, তাই না? তাহলে ফলোয়িং পার্টিকেল উইচ হ্যাভ সেম কাইনেটিক এনার্জিটা সেম করে দিয়েছে, ঠিক আছে। হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম মোমেন্টাম, তাহলে মোমেন্টাম ম্যাক্সিমাম কার হবে? কাইনেটিক এনার্জি যদি সেম করে দেয়, তাহলে মোমেন্টাম ম্যাক্সিমাম কার হবে? পি স্কোয়ার বাই টুয়াইস এম। ভাবনা চিন্তা করে বলো। আচ্ছা, যার মাস বেশি তারই মোমেন্টাম বেশি। দেখো ইলেকট্রনের মাস কত? ইলেকট্রনের মাস ইলেকট্রনের মান 9.1 ইন্টু, দাঁড়াও এক সেকেন্ড, 9.1 ইন্টু 10⁻31 কেজি, রাইট? প্রোটন, এটা রোটন নয়, প্রোটন হবে, পিটা মিস হয়ে গেছে। প্রোটনের মাস 1.6 ইন্টু 10⁻27। নিউটনের দুটো প্রোটনের মাস, মানে এর ডবল। আলফা পার্টিকেল সব থেকে বেশি 2He4, মানে 4টে প্রোটন, 4টে নিউক্লিয়ন আছে তার মধ্যে। মানে সব থেকে হেভিয়েস্ট কোনটা? সব থেকে হেভিয়েস্ট হলো তোমার আলফা পার্টিকেল এগুলোর মধ্যে। তাহলে যেহেতু কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট বলেছে, তাই কাইনেটিক এনার্জির সঙ্গে পি স্কোয়ারটা প্রপোর্শনাল, আবার পি স্কোয়ারের মধ্যে মাস আছে, তাই তো পি এর মধ্যে মাস আছে, তাহলে মাসের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, যেই কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। তাই মোমেন্টাম কার হবে? যার মাস বেশি হবে। মোমেন্টাম কার বেশি হবে? যার মাস কার বেশি? আলফা পার্টিকেলের, কারণ ইলেকট্রনের মাস সব থেকে কম, তারপর প্রোটনের, তারপর ডয়টেরিয়ামের, তারপর আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল একটা হিলিয়াম নিউক্লিয়াস, রাইট? 2He4, মানে 4টে নিউক্লিয়ন আছে তার মধ্যে, তার মাসটা একটু বেশি। ইলেকট্রন তো জানো 10⁻31, প্রোটন -27, ডয়টেরিয়াম দুটো প্রোটন আছে, 1:2, দ্যাট ইজ ডয়টেরিয়াম, দুটো নিউক্লিয়ন আছে এখানে। আর তাহলে হিলিয়াম আলফা পার্টিকেল হচ্ছে সব থেকে হেভিয়েস্ট, তার জন্য এর মোমেন্টামটা বেশি when kinetic energy is constant. নেক্সট, an athlete runs before the long jump to get the advantage of। তাহলে একটা অ্যাথলিট কী করছে? রান করছে, তাই তো। এখানে ধরো বালি আছে, সে লং জাম্প মারছে, এখান থেকে দৌড়ে গেল, তারপরে সেখানে লাফ দিল। এটা কেন করছে? সে ইনার্সিয়া অফ মোশন, সে একটা ইনার্সিয়া অফ মোশন নিচ্ছে। কোথার থেকে নিচ্ছে? এই যে এই গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডের ফ্রিকশনাল ফোর্স থেকে, তার পায়ের সঙ্গে যে আর্থ সারফেস, সেই ফ্রিকশনাল ফোর্স থেকে সে একটা ইনার্সিয়া অফ মোশন নিচ্ছে, তার জন্য সে লং জাম্পটা করছে। তাহলে এটা ইনার্সিয়া অফ মোশন, অপশন এ। নেক্সট, পার্টিকুলার সিস্টেম, দ্য ইউনিটস অফ লেন্থ, মাস অ্যান্ড টাইম আর চোজেন টু বি। তাহলে একটা পার্টিকুলার সিস্টেম আছে, ধরো এখানে তোমার লেন্থ দিয়ে দিয়েছে, তাই তো। লেন্থ দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, মাস দিয়ে দিয়েছে 10 গ্রাম, আর টাইম দিয়ে দিয়েছে 0.1 সেকেন্ড। বলছি ইউনিট অফ ফোর্স, ইউনিট অফ দ্য ফোর্স, এটা আমি ইউনিট অফ ফোর্স, দেখো ফোর্স কী হবে? ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস ইন্টু অ্যাক্সিলারেশন মানে v/t। এক সেকেন্ড, v/t, তাহলে v/t। আবার যেহেতু কোনো ভেলোসিটি নেই, তাই ভেলোসিটিকে আমরা চেঞ্জ করছি, কার সাপেক্ষে চেঞ্জ করবো? ডিসপ্লেসমেন্টের, যেহেতু ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে আবার m ইন্টু v এর জায়গায় s/t, আর নিচে একটা t, মানে ms/t² হলো। এখানে মানগুলো পুট করো তুমি, সিম্পল। m এর জায়গায় 10 গ্রাম বসাও, 10 গ্রামটাকে কেজিতে কনভার্ট করো, তারপর s এর জায়গায় 10 সেন্টিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করো, তারপর টাইমটাকে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, এগুলো ভ্যালুগুলো পুট করো, দিয়ে অ্যান্সারটাই যেটা বেরোবে কমেন্ট বক্সে জানাও কী অ্যান্সার বেরোলো। এটা নিউটনে বের করতে হবে। নিউটনে বের করার জন্য আমি এখানে মাসটা কী করবো? কেজিতে করবো।
এখানে ডিসপ্লেসমেন্ট 10 সেন্টিমিটারটাকে মিটার করব, সিম্পল 10/100, আর এখানে সিম্পল 10 × 10⁻³ কেজিতে হবে। সেগুলোকে এসআই কনভার্ট করো, দিয়ে নিউটন উত্তর বেরোবে। মোস্ট প্রবাবলি অপশন এ ইজ কারেক্ট। ইউ প্লিজ ডু ইট yourself and put down your answer in the comment box. Okay, next. The minimum numbers of forces to keep the particle equilibrium. Equilibrium মানে কি, যেখানে নেট ফোর্স 0, তাই না? ধরো এই দিক থেকে তুমি একটা দড়িকে টানছো, তাই তো? এখানে তুমি আছো, এখানে আমি আছি, আমি দড়িটাকে এই দিক থেকে টানছি, আমি আমার দিকে টানছি, তাহলে এদিকে তীরটা হবে। আর তুমি এই দিক থেকে টানছো, আমি বা তুমি, যে হোক, এ এই দিকে টানছে আর বি এই দিকে টানছে, ঠিক আছে? তাহলে দড়িটা কোনো দিকেই মুভ করছে না, মানে কি সেটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়াম তখনই হবে যখন নেট কথাটা আসবে। নেট কখন হয়? যখন একাধিক বস্তু থাকে, তাই না? একাধিক ফোর্স থাকে, তবেই তো আমরা নেট বলবো। একটার কি নেট হয়? নেট মানে হচ্ছে গড, বা গড না বলেও নেট মানে রেজাল্টেন্ট যাকে বলে। তো এ আর বি এই দুটো ফোর্স থাকলেই, মিনিমাম দুটো ফোর্স থাকবে, তবেই না তার ইকুইলিব্রিয়াম পাবো আমরা। তাহলে মিনিমাম দুটো ফোর্স থাকতে হবে, 3টে থাকতে পারে, 4টেও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু মিনিমাম দুটো থাকতেই হবে। কারণ একটা ফোর্স দিয়ে ইকুইলিব্রিয়াম হয় না। একটা ফোর্স যদি এদিকে কাজ করে, সেই ইকুইলিব্রিয়াম কী করে হবে? ইকুইলিব্রিয়াম তখনই হবে যদি তার অপোজিটে একটা ইকুয়াল ফোর্স কাজ করে, তাই না? তবে সেটা ইকুইলিব্রিয়াম হবে। তাহলে দুটো ফোর্সকে মিনিমাম কাজ করতে হবে, তবেই সেটা ইকুইলিব্রিয়াম হবে। তাহলে অপশন বি। নেক্সট, নিউটন ফার্স্ট ল অফ মোশন গিভস দ্য কনসেপ্টস অফ ইনার্সিয়া। একদমই বেসিক কোশ্চেন। নিউটন ফার্স্ট ল গিভস দ্য inertia. Okay, next, the Newton's first law is also called the law of inertia. Okay, law of inertia. The Newton's first law also called the law of inertia. Repeat. Why does a cannon recoil after firing? Cannon recoil কেন হয়? কারণ তুমি যদি একটা বন্দুক থেকে গুলি মারো, তাহলে তুমি একটা অ্যাকশন করলে, তার জন্য সেটাও একটা রিয়াকশন করবে, তাই না? তাহলে সেটা হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশন। গুলি মারলে বন্দুকটা একটু পিছন দিকে চলে আসে, সেটা নিউটনস থার্ড লর জন্য। ওকে, এ বুলেট ইজ ফায়ার্ড ফ্রম এ রাইফেল হোয়েন দ্য রিকোয়েলস আফটার ফায়ারিং দ্য রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি অফ দ্য রাইফেল টু দ্য বুলেট। দেখো বলছে দ্য রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি, যেটা আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে, বুলেট ইজ ফায়ার্ড ফ্রম দ্য রাইফেল হুইচ রিকোয়েলস আফটার ফায়ারিং। রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে কি জানো? p²/2m, তাই তো? p²/2m, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। সেটা রেশিও চেয়েছে। তাহলে কার বেশি হবে বলো তো? যদি মোমেন্টামটা সেম হয়, একটা বুলেট আছে আর একটা হচ্ছে পিস্তল আছে বা রাইফেল আছে, কার মাস বেশি? রাইফেলের মাস বেশি। রাইফেলটার মাস বেশির জন্য মাসটা হচ্ছে ডিনোমিনেটরে আছে, মানে হরে আছে। তাহলে মাসটা যেহেতু বেশি, তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? কম হবে। কার কম হবে? কম, অর লেস। সেটা কার ক্ষেত্রে কম? রাইফেলের ক্ষেত্রে, যেহেতু রাইফেলের মাস বেশি। আর বুলেটের ক্ষেত্রে কী হবে? কাইনেটিক এনার্জি বেশি হবে, কারণ বুলেটের মাস কম রাইফেলের সাপেক্ষে, যেহেতু মাসটা হরে আছে, সেই জন্যই বলছি। তাহলে কী হবে যদি রেশিও করো কাইনেটিক এনার্জি রাইফেল টু দ্য বুলেট? রাইফেল টু দ্য বুলেট কী হবে? বুলেটেরটা সবসময় বেশি বললাম, তাহলে রাইফেল টু দ্য বুলেট, রাইফেল টু বুলেট এর কাইনেটিক এনার্জি ও রেশিও অফ রাইফেল টু বুলেট। রাইফেলের কাইনেটিক এনার্জি কম, বুলেটের বেশি। তাহলে বেশি জিনিসটা নিচে আছে, মানে কি লেস দেন 1। কেন বেশি বললাম? কারণ বুলেটের মাস কম, তাই মাস কমের জন্য এই রিলেশন থেকে আসছে p²/2m, মাস কমের জন্য কাইনেটিক এনার্জি বেশি, সো লেস দেন 1, অপশন সি। When the running car stops suddenly, the passenger tend to lean forward. হ্যাঁ, যখন একটা গাড়ি যাচ্ছিল, ধরো গাড়ি যাচ্ছিল, আমি আগে এটা আলোচনা করে দিয়েছি যে বাস যাচ্ছিল বা গাড়ি যাচ্ছিল, সে যখন স্টপ করলো, প্যাসেঞ্জারগুলো সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা কেন? ইনার্সিয়া অফ মোশন, ঠিক আছে। আর উল্টোটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট। যদি একটা কারটা যদি স্থির ছিল, হঠাৎ করে চলতে শুরু করলে প্যাসেঞ্জারগুলো ধাক্কা খেয়ে পিছনের দিকে চলে যায়, সেটা ইনার্সিয়া অফ রেস্ট। আর যদি এটা এই ক্ষেত্রে, তখন বাসটা সামনের দিকে চলছে এবং হঠাৎ যদি স্টপ করে প্যাসেঞ্জারগুলো সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন। ওকে, now let us discuss the work power energy MCQs. Okay, first question, in a water lifting electrical pump we convert
electrical energy into potential energy, kinetic to electricals, kinetic to potentials, or electrical energy into kinetic energy. See, in a পাম্পে আমরা কি করি, একটা পাম্পকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালের সঙ্গে আমরা কানেক্ট করি, তাই তো? তাহলে ইলেকট্রিক সিগন্যালের সঙ্গে কানেক্ট করি এবং সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা ওই পাম্পটাকে চালাতে সাহায্য করে। তার মানে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে কোথায়? ওয়াটার লিফটিং মানে কি, ধরো তোমার বাড়িতে 3 তলায় কাজ হচ্ছে, নিচের তলায় গ্রাউন্ডে পাম্প আছে এবং সেটা জলটাকে 3 তলাতে তুলছে পাম্পটা, তাহলে সে কার সাহায্যে তুলছে? ইলেকট্রিক্যাল এনার্জির সাহায্যে, কারণ সেটার জন্য প্লাগ ইন আছে, প্লাগটা electrical so electrical energy is converting to gravitational potential energy। কারণ যখনই তুমি একটা উপরে তুলবে না, কোনো একটা জলটাকে তুমি কোথায় তুলছো? উপরে তুলছো, তাহলে উপরে তুলছো কার এগেনস্টে তুলছো? আর্থ সবসময় নিজের দিকে টানছে সব প্রত্যেকটা বস্তুকে জি দিয়ে, তাহলে যেই তুমি উপরে তুলছো তাহলে আর্থ গ্র্যাভিটেশনাল এনার্জির এগেনস্টে তোমাকে কাজ করছো, তাই ওখানে যে এনার্জিটা স্টোর হবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি রূপে। আর তুমি তো ইনপুটে দিয়েছো ইলেকট্রিক্যাল এনার্জি, তো ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট ইনটু পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ অপশন এ ইজ কারেক্ট, রাইট? অপশন এ ইজ কারেক্ট, ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু পোটেনশিয়াল এনার্জি। নাও নেক্সট, the energy stores in a watch spring। ওকে, একটা স্প্রিংয়ের প্রিন্সিপাল কী হয় বলো তো? যখন নাও দ্য এনার্জি স্টোরস ইন এ ওয়াচ স্প্রিং, তাহলে স্প্রিং দেখো কীরকম হয়। স্প্রিং তোমরা জানো যে এরকম একটা, ধরো একটা জায়গাতে অ্যাটাচড আছে একটা স্প্রিং, তার সাথে একটা ব্লক আছে, তাই তো? তুমি এটাকে যদি টেনে ছেড়ে দাও কী হবে? তুমি যখন টানলে একটা কাইনেটিক এনার্জি দিলে, এরপর সেটাতে এনার্জিটা কী রূপে স্টোর হলো সেটাই কোশ্চেন। তুমি যখনই এটাকে টানবে তখনই একটা রেস্টোরিং ফোর্স এদিকে কাজ করবে, তাই না? এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তাহলে এফ ডট ডিএক্স যদি করো তাহলে সেটা হচ্ছে এনার্জি তুমি পাবো, তাহলে হচ্ছে কে এক্স ডিএক্স যদি করো তাহলে ইন্টিগ্রেশন করে আসে হাফ কে এক্স স্কোয়ার, তাই না? তাহলে হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি যেটা স্প্রিংটাতে স্টোর থাকে। তুমি প্রথমে টেনে ছেড়ে দিলে, টানলে তার জন্য এবং স্প্রিংয়ের জন্য সে আবার এদিকে রেস্টোরিং ফোর্সের জন্য কম্প্রেসড হবে, এবং যে কম্প্রেসড হওয়ার পর যে এনার্জিটা স্টোর হবে তার মধ্যে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বি, এবং তার এক্সপ্রেশন হলো কত? হাফ কে এক্স স্কোয়ার, রাইট? কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিংটার একটা কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, আর এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট যতটা তুমি ইলংগেট বা কম্প্রেসড করেছো। ওকে, নেক্সট, if both the mass and velocity of a body is increased to twice of the magnitude, the kinetic energy will increase। দেখো প্রথমে একটা কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তাই না? বলছে যদি অবজেক্টটার, এখানে বলা হচ্ছে যে মাস অফ দ্য অবজেক্ট ডাবল করা হলো, তাহলে হাফ মাসটাকে কত করা হয়েছে? 2m, আর ভেলোসিটিটা কত করা হয়েছে? টুয়াইস, দুটোই মাস এবং ভেলোসিটি দুটোই, তাহলে ভি এর জায়গায় 2v তার স্কোয়ার মানে কত? 4v স্কোয়ার বটে, তাহলে 2v তার হোল স্কোয়ার মানে 4v স্কোয়ার। সো আমরা যদি করি এটা হাফ, এখান থেকে এখানে করছি হাফ এম ভি স্কোয়ার ইন্টু, এই দেখো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ইন্টু 4 ইন্টু 2 8, 8টা এক্সট্রা টার্ম আসছে এটাকে মাসটা আর ভেলোসিটিটাকে ডাবল করার জন্য, তাহলে 8 ইজ দ্য এক্সট্রা টার্ম কামিং, সো 8 টাইমস ইনক্রিজ। প্রথমে হাফ এম ভি স্কোয়ার ছিল, পরে হয়েছে 8 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, মানে 8 গুণ বেড়ে গেছে, মানে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন, একটু আগে আমরা বললাম যে কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এম ভি স্কোয়ার, তাহলে কার উপর ডিপেন্ড করছে? মাসের উপর ডিপেন্ড করছে, ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। কোন অপশনটা দেখো? দ্য ভেলোসিটি অর স্পিড, দ্য মাস অফ দ্য মুভিং অবজেক্ট, প্রেসার অফ দ্য মুভিং অবজেক্ট, দ্য বোথ দ্য মাস অ্যান্ড ভেলোসিটি অফ দ্য মুভিং অবজেক্ট। তাহলে মাস আর ভেলোসিটি দুটোই আছে, তাহলে দুটোর উপর ডিপেন্ড করছে। আগের কোশ্চেনটাতে আমরা দেখলাম যে মাসটাকে ডাবল করি বা ভেলোসিটিটাকে ডাবল করি, কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, তাহলে বোথ মাস অ্যান্ড ভেলোসিটি অফ দ্য মুভিং বডি। নেক্সট, in which of the following cases kinetic energy is being used to performing work? দেখো কাইনেটিক এনার্জিটা ওয়ার্ক রূপে কাজ করছে কোথায়? কোন এনার্জি, কোন সিচুয়েশনটার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইজ বিং ইউজড এজ পারফর্মিং ওয়ার্ক? কাইনেটিক এনার্জি মানে কি সামথিং ইজ ইন মোশন, রাইট? সেইটাকে কোনো একটা ওয়ার্কে কাজ করছে, সেরকম একটা ভাবো। প্যাডেলিং ইন্টু বাইসাইকেলস টু কাভার দ্য ডিস্টেন্স, না এটা নয়, কারণ প্যাডেলিং এখানে তোমার মাস্কিউলার এনার্জি কাজ হচ্ছে তোমার বডির। ড্রাইভিং এ কার টু কভার এ ডিস্টেন্স, ড্রাইভিং এ কার মানে কি? ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের মধ্যে কি হয়? পেট্রোলকে বার্ন করা হয়, তাই তো? মানে সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি একটা,
যখন বার্নিং হচ্ছে কোনো জিনিস সেখানে হচ্ছে কেমিক্যাল এনার্জি কভার আসছে, তাহলে এখানেও কাইনেটিক এনার্জি নয়। তারপর একটা ওয়াইন মিল গ্রাইন্ডিং হোয়াইট গ্রেন। দেখো ওয়াইন মিল মানে কি জানো তোমরা, যে এরকম একটা ওয়াইন মিল থাকে, এরা হাওয়া দিলে তারা ঘোরে, তাই তো? তো সেই হাওয়া দিলে ঘোরে মানে কি সেখানে রোটেট করে, আর তাহলে রোটেট মানেই সেখানে কাইনেটিক এনার্জির একটা টার্ম আসছে, যেহেতু একটা জিনিস মুভ করছে এবং সেটা সেই রোটেশনারি মোশনটাকে লাগিয়ে সেটার সঙ্গে মোটর লাগিয়ে এখানে কোনো একটা জায়গাতে হোয়াইট গ্রেনকে গ্রেড করা হচ্ছে, তাহলে এখানে কাইনেটিক এনার্জিটা কাজ করছে, ঠিক আছে? সো ওয়াইন মিল গ্রাইন্ডিং হোয়াইট গ্রেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Now, a stone is dropped from the roof of house towards the ground. The kinetic energy of the stones will be maximum. দেখো একটা যদি ওপর থেকে বাড়ির ছাদ থেকে যদি একটা আমি ঢেলকে ছুড়ে দিই, তাই না, গ্রাউন্ডে কোন পজিশনে বলছে, বলা হচ্ছে যে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে জাস্ট আফটার ইট ড্রপড, যখন আমরা ফেলে দিলাম তখনই, না জাস্ট হাফওয়ে, না এত দূর যদি আসে তাহলে হাফওয়ে মানে কোথায়, এইখানে যখন আসবে তখন, না একদম নিচে, জাস্ট বিফোর ইট টাচেস দ্য গ্রাউন্ড। দেখো যখনই এখান থেকে ছোড়া হলো স্পিডটা ইনক্রিজ করে, ঠিক আছে, স্পিডটা ইনক্রিজ করতে করতে স্পিডটা ম্যাক্সিমাম কোথায় হয়, যখন আর্থ সার্ফেসে টাচ করবে তার ঠিক আগে, তাহলে স্পিডটা যেখানে ম্যাক্সিমাম সেখানেও কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে, তাহলে জাস্ট বিফোর ইট টাচ দ্য গ্রাউন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি, জাস্ট বিফোর ইট টাচ দ্য গ্রাউন্ড। নেক্সট, when a body falls from the aeroplane there is an increase in its, দেখো আগেই বললাম যে যখন একটা তুমি বডিকে এরোপ্লেন থেকে ছুড়ছো, একটা প্লেন যাচ্ছে, সেই প্লেন থেকে যদি একটা অবজেক্টকে ছোড়ো তাহলে তার মাস, প্লেন থেকে যদি কোনো একটা অবজেক্টকে ছোড়ো তাহলে তার মাস কি চেঞ্জ হয়ে যায় অবজেক্টটার? ধরো একটা বমকে ফেলা হলো উপর থেকে, সেই বমটাকে যদি ফেলা হয় তাহলে বমটার তো মাস চেঞ্জ হবে না, মাস ইজ ইনার্শিয়াল প্রপার্টি, তাই না? তাহলে সেটার মাস রিমেন সেম। অ্যাক্সিলারেশন, যখনই তুমি একটা উপর থেকে কোনো জিনিসকে ছুড়ে দিচ্ছ, অ্যাক্সিলারেশন একটাই কাজ করে, সেটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর্থের গ্র্যাভিটেশনাল পুল, তাহলে সেটাও একটা ফিক্সড মান, তাহলে সেটাও কোনো চেঞ্জ হয় না। পোটেনশিয়াল এনার্জি, যেহেতু তুমি একটা নির্দিষ্ট হাইট থেকে ছুড়ছো, তাহলে সে মানে ফেলছো, তাহলে এমজিএইচ পোটেনশিয়াল হাইট ইজ অলসো সেম বিকজ এমজিএইচ রিমেন সেম, তার জন্য এই তিনটে চেঞ্জ করে না। চেঞ্জ করে কি কাইনেটিক এনার্জি কেন চেঞ্জ করে? কারণ যখন তুমি ফেলছো অবজেক্টটার স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে, স্পিডটা ম্যাক্সিমাম আস্তে আস্তে কমতে প্রথমে স্পিডটা যেই ছুটলে তারপর থেকে স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং যখন আর্থ সারফেসে আসে তখন স্পিডটা ম্যাক্সিমাম হয়, মানে স্পিডটা চেঞ্জ হয়, তার মানে কাইনেটিক এনার্জিরও চেঞ্জ হয়। তাহলে যখন একটা বস্তুকে এরোপ্লেন থেকে ছোড়া হয় ইট ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে এবং সেটা ইনক্রিজ করবে কারণ স্পিডটাও ইনক্রিজ করে। নেক্সট, হাউ মেনি ক্যালোরিজ, এটা দরকার নেই কারণ সোর্স অফ এনার্জি তোমাদের সিলেবাসে নেই এখান থেকে। সো আমরা এতক্ষণ ওয়ার্ক পাওয়ার এনার্জিকে আমরা ডিসকাস করলাম, এরপর আমরা চলে যাব রোটেশনাল মেকানিক্স অর অ্যাঙ্গুলার মোমেন্টামে। অ্যাঙ্গুলার মোমেন্টামের কোশ্চেন দেখো, হোয়াট শুড এ পারসন অন এ ফ্রিলি রোটেটিং টার্নেবল টু ডু টু ডিক্রিজ হিজ অ্যাঙ্গুলার স্পিড? একটা পারসন একটা রোটেটিং টেবিলে ঘুরছে, এখানে একটা পারসন আছে ধরো, তাই না, তাহলে সেই টেবিলটা রোটেট করছে ওমেগা স্পিডে, ধরো সেই টার্নেবল যখন সে ওমেগা স্পিডে রোটেট করছে, তাই না, তাহলে অপশানগুলো দেওয়া আছে যে ডিক্রিজ ইটস অ্যাঙ্গুলার স্পিড, যদি সে তার স্পিডটাকে ডিক্রিজ করতে চায়, ঘোরার যে স্পিড সেই ওমেগাটাকে যদি ডিক্রিজ করতে চায় তাহলে কি করতে হবে? ব্রিং হিজ হ্যান্ড টুগেদার, তার হাতগুলোকে জোড়া করে সামনে নিয়ে আসতে হবে, রেজ হিজ হ্যান্ডস আপ, হাতগুলো উপরে তুলতে হবে, স্প্রেড হিজ হ্যান্ডস আউটওয়ার্ড, সিট ডাউন উইথ দ্য রেজড হ্যান্ডস। তাহলে দেখো যদি তুমি ঘুরতে তোমার হাতগুলোকে সামনে নিয়ে চলে আসো তাহলে কি হবে? সেক্ষেত্রে তুমি আরও বেশি জোরে স্পিডে ঘুরবে। কেন? কারণ তুমি জানো এল ইজ ইকুয়ালস টু আই ওমেগা, রাইট? অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাক্টিং অন এ বডি ইজ ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্যাট বডি ইন্টু অ্যাঙ্গুলার স্পিড। তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভ থাকে, তাহলে এল হচ্ছে একটা ফিক্সড, তাহলে কে ভ্যারি করে? আই আর ওমেগাটাকে যদি কম করতে হয়, তাই না, ওমেগাটাকে যদি কম করতে হয় তাহলে আইটাকে নিশ্চয়ই বাড়াতে হবে, তবেই না এলটা ফিক্স থাকবে। না, ওমেগাটাকে কম করতে গেলে আইটাকে বাড়াতে হবে, আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে বাড়াতে হবে। মোমেন্ট অফ ইনার্সিয়া কার সঙ্গে সম্পর্কিত? এম আর স্কোয়ার, মাস অফ দ্য বডি অ্যান্ড রেডিয়াস অফ দ্য অর ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে তুমি যদি তোমার হাতগুলোকে স্প্রেড করে দাও বাইরের দিকে, স্প্রেড করে দাও তাহলে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়াটা কিন্তু বেড়ে যায় বিকজ অফ আর। তাহলে তুমি বাইরের দিকে তুমি প্র্যাকটিক্যালও ভাবো, তুমি ঘুরছো একটা টেবিলের ওপরে, হাতগুলো বাইরের দিকে বাড়িয়ে দিলে তাহলে কী হবে? মোমেন্ট অফ ইনার্সিয়াটা বেড়ে গেল এবং তুমি স্পিডটা তোমার কমে যাবে। স্প্রেড হিজ হ্যান্ডস আউটওয়ার্ড, ঠিক আছে, এটা
প্র্যাকটিক্যালি যদি ভাবো তাহলে উত্তরটা পেয়ে যাবে, কারণ ঘুরতে ঘুরতে যদি তুমি হাতগুলোকে নিজের দিকে নিয়ে এসো বডির কাছে, তাহলে সে তুমি আর জোরে স্পিডে ঘুরবে, কিন্তু আউটওয়ার্ডে যদি নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়াটা কমে যাবে, বেড়ে যাবে, তার জন্য তোমার তার ফলে ওমেগাটা কমে যাবে। দ্যাটস ওয়াই এল ইজ কনজার্ভ। সো প্রোডাক্ট অফ আই অ্যান্ড ওমেগা ইজ কনস্ট্যান্ট। সো দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ এ স্প্রিন্টার ডিউরিং দ্য রেস, দেখো একজন স্প্রিন্টার যখন দৌড়ায় না, তখন কি করে, সে একটু সামনের দিকে ঝুঁকে থাকে, মানে রেসে দৌড়ার আগে যখন কি হয়, এরকম ট্র্যাক আছে, সেই ট্র্যাকে যখন একজন স্প্রিন্টার থাকে সে একটু ঝুঁকে থাকে, অন ইউর মার্ক সেট অ্যান্ড গো বলে না, তাহলে ওটা কেন করা হয়, কেন করে, কারণ সে যাতে একটু মানে ওই পজিশন থেকে থাকলে তার সেন্টার অফ গ্র্যাভিটি যেটা হয় না, সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস যেখানে বলো, একটা পয়েন্ট যেখানে হোল অফ দ্য মাস ইজ কনসেন্ট্রেটেড, রাইট। তাহলে যদি সেন্টার অফ মাসটা একটু আগের দিকে যায় তাহলে তার মানে ফার্স্ট যে স্টেপটা সেটা নিতে সুবিধা হয়। তাই সে যদি অ্যাহেড অফ হিজ স্পিড, তাই না, তাহলে সেন্টার অফ সে এরকম পজিশনে ঝুঁকে থাকার জন্য অন ইউর মার্ক সেট গো, তাহলে অন ইউর মার্ক পজিশনে যখন থাকে সে তখন ঝুঁকে থাকে, তখন তার সেন্টার অফ গ্র্যাভিটি কোন থাকে, অ্যাহেড অফ হিজ স্পিড, তার ফিটের থেকে আগে, মানে পায়ের পাতা থেকে সামনে থাকে, তার জন্য সে একটু মোশন নিতে তার সুবিধা হয়। সো সেন্টার অফ বডি অফ এ স্প্রিন্টার ডিউরিং দ্য রেস লাইজ অ্যাহেড অফ হিজ ফিট। The moment of the inertia of a body does not depend upon its okay moment of inertia। দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া আমি একটু আগেই বললাম যে আই ইজ ইকুয়ালস টু এম আর স্কোয়ার, তাই না। কোনো একটা যদি ধরো এখানে রড আছে, সেই রডটা সেন্টারের সাপেক্ষে ঘুরছে, ঠিক আছে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস, তাহলে সেটা এই ডিস্টেন্সটা হবে আর, ধরো তাহলে আর মাস হচ্ছে ওই রডটার মাস হচ্ছে এম, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা ডিফাইন করি এম ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে কার উপর ডিপেন্ড করে, অ্যাক্সিস অফ রোটেশন আমি আগেই বললাম যে অ্যাক্সিস অফ রোটেশনের উপর ডিপেন্ড করে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা তো এখনো দেখছি। তারপর ফর্ম অফ মাসের উপর ডিপেন্ড করে যে এম আছে, ডিস্ট্রিবিউশন অফ মাস এটার উপরে ডিপেন্ড করে। তাহলে কার উপর ডিপেন্ড করে না, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কারণ এই এক্সপ্রেশনে কোথাও অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ ওমেগা, এখানে কোথাও ওমেগার এক্সপ্রেশন নেই, আই ইজ ইকুয়ালস টু এম আর স্কোয়ার, যেহেতু ওমেগা নেই ওমেগার উপর ডিপেন্ডও করে না, তাই অ্যাঙ্গুলার ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। নেক্সট, the spokes used in a wheel of a bicycle to increase its স্পোক থাকে, যেন বাইসাইকেলে সবাই বাইসাইকেলে স্পোক থাকে, তাই না, সেই স্পোক থাকে, সেগুলো কেন দেওয়া হয় স্পোকগুলোকে, টু ইনক্রিজ ইটস মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে, এটা বাস মনে রাখবে, মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে ইনক্রিজ করার জন্য বাইসাইকেলের স্পোকগুলো দেওয়া থাকে। কারণটা আমি আগেই ব্যাখ্যা করলাম, মোমেন্ট অফ ইনার্সিয়া থাকলে ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে, একটা বাড়বে একটা কমবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়বে, যখন কমবে অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন কমবে তখন মোমেন্ট অফ ইনার্সিয়া বাড়বে টু কনজার্ভ এল। সো মোমেন্ট অফ ইনার্সিয়া ইনক্রিজ করার জন্য তোমার এখানে বাইসাইকেলের স্পোকটা লাগানো হয়। স্ফিয়ার রোলস ডাউন অন এ টু ইনক্লাইন প্লেন। আচ্ছা, একটা ধরো বল আছে, সেই বলটাকে আমি দুটো ইনক্লাইন প্লেনে ছড়ছি, ঠিক আছে, একটা এরকম একটা ইনক্লাইন প্লেন আর একটা ধরো এইরকম ইনক্লাইন প্লেন, ঠিক আছে। এখানে একবার বলটাকে রোটেট করালাম, ছুটলাম, সরি সেম হাইট হবে, ঠিক আছে, মানে ইনক্লিনেশনটা আলাদা, এটা একটা দাঁড়া এক সেকেন্ড, সেম হাইট হতে হবে, তাই না, সেম হাইট থেকে ছুটছি, মানে হলো এটাকে ধরো একটু এরকম অ্যাঙ্গেলটা বাড়ানো হয়েছে, সেম হাইট, এটাও যদি এইচ হয় মাটির থেকে, এটাও এইচ, সেম হাইট থেকে দুবার দুটো ইনক্লাইন প্লেনে ছোড়া হলো, তাহলে কোনটা সত্যি এক্ষেত্রে, তাহলে তারা ইট ডাজ সো ইন দ্য সেম টাইম রোলস টু দ্য ইনক্লাইন প্লেন অফ এ ডিফারেন্ট অ্যাঙ্গেলস বাট দ্য সেম হাইট ইট ডাজ টু সেম টাইম, তাহলে তারা কি সেম টাইমে পৌঁছাবে, এখানে সেম টাইমে পৌঁছাবে না, কারণ তুমি প্র্যাকটিক্যালি ভাবো দুটো এরকম প্লেন আছে, একটা অ্যাঙ্গেলটা একটু কম আর একটা অ্যাঙ্গেলটা একটু বেশি, তাই না, তাহলে কোনটা আগে পৌঁছাবে, যেটার অ্যাঙ্গেল কম, কারণ অ্যাঙ্গেল যদি বেশি হয় একটু বেশি আনত থাকে তাহলে একটু বেশিক্ষণ ধরে যাবে এবং টাইমটাও বেশি লাগবে স্বাভাবিক, আর যদি একটু ঢালটা কম হয় তাহলে ঢালটা কম হলে তাড়াতাড়ি পড়বে, তাহলে টাইমটা কম লাগবে, তাহলে ইন দ্য সেম টাইম তো হবে না, তাই না, এটা ক্রস উইথ দ্য সেম স্পিড, হ্যাঁ এটা কিন্তু সত্যি, কারণ স্পিড ডিপেন্ড করে কার উপর, সে যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh আমি আগেই বলেছিলাম,
যে তাহলে এটা এইচের উপর ডিপেন্ড করে, হাইটের উপর অনলি ডিপেন্ড করে। তাহলে দুটো যদি সেম হাইটের হয় তাহলে স্পিডটা কিন্তু তাদের সেম থাকবে। তাহলে উইথ দ্য সেম স্পিড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলছি ইন দ্য সেম টাইম উইথ দ্য সেম স্পিড। সেম টাইম তো হবেই না, একটু আগেই বললাম। ইন দ্য সেম টাইম আবার তারপরে দিয়েছে, কারণ তুমি বুঝতেই পারছো যদি সোজাসুজি ছড়িয়ে দিই তাহলে কম সময় লাগবে। যত এবার অ্যাঙ্গেলটা এখানে যদি করি তাহলে একটু টাইমটা নিল, আবার যদি অ্যাঙ্গেলটা বাড়াই তাহলে আবার টাইমটা নিল, আবার যদি অ্যাঙ্গেলটা বাড়াই আর একটু বেশি সময় নেবে পড়তে এখানে, তাই না? কারণ ঢালটা কমছে, তাই সেম টাইম হবে না, সেম স্পিড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটা সোজাসুজি সেন্টার অফ মাসের ডেফিনেশন দিয়েছে, দ্য পয়েন্ট হোয়ার দ্য টোটাল মাস অফ এ বডি ইজ সাসপেক্টেড টু বি কনসেন্ট্রেটেড ইজ নোন অ্যাজ সেন্টার অফ মাস। কারণ এটা সেন্টার অফ মাসের ডেফিনেশনই, যে একটা বডি যদি থাকে তাহলে একটা পয়েন্ট যেখানে হোল বডির মাসটা কনসেন্ট্রেট থাকে, দ্যাট ইজ কল্ড দ্য সেন্টার অফ মাস, রাইট? সো অপশন সেন্টার অফ মাস বি। টু ওপেন এ ডোর ইজিলি দ্য হ্যান্ডেল শুড বি ফিক্সড। দেখো যখন তুমি একটা দরজাকে খোলো, তাই না, একটা দরজা থাকে, দরজাকে যখন খোলো হ্যান্ডেলটা কোথায় থাকে? এই পাশে থাকে। হ্যান্ডেলটা মাঝে কেন থাকে না? কারণ যখন একটা তুমি দরজাকে খুলতে চাইছো তার উপর একটা টর্ক অ্যাপ্লাই করতে হবে। টর্কের ডেফিনেশন এফ ক্রস আর বা আর ক্রস এফ। আর ক্রস এফ বলো। আর ক্রস এফ মানে হলো আর এর সঙ্গে এফ ভেক্টর, আর মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর এফ হচ্ছে ফোর্স ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্ট, সেটা হচ্ছে আর ইন্টু এফ সাইন থিটা। আর হচ্ছে এই সেন্টার অফ মাস থেকে যে ডিস্টেন্সটা, তাহলে সেটা যত বেশি হবে তত তার উপরে অ্যাপ্লাইড টর্কটাও বেশি হবে। তাহলে তার জন্য এটাকে দূরে করা হয় যাতে আরটা বেশি হয়। আরটা বেশি হলে টর্কটা বেশি হবে, তার ফলে ইজিলি খুলে যাবে। তার জন্য অপশন বি, অ্যাওয়ে ফ্রম দ্য মিড পয়েন্ট অপোজিট টু হিংস। অ্যাওয়ে ফ্রম দ্য মিড পয়েন্ট অপোজিট টু হিংস, এই জন্য ডোরটাকে হ্যান্ডেলটা ওই ওই এই পজিশনে লাগানো হয়। অ্যাওয়ে ফ্রম দ্য মিড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট যদি হয় তার থেকে অ্যাওয়েতে রাখানো হয়। নেক্সট, দূরে। দ্য ওয়েট অফ এ বডি অ্যাক্টস থ্রু দ্য সেন্টার অফ, অবভিয়াসলি ওয়েট, যখন আমরা সেই যে মাস পুলের অঙ্ক করি বা নিউটন সেকেন্ড ল অফ মোশনের অঙ্ক করি, তখন ওয়েট থাকে, তাই না? ওয়েটটা আমরা কী করি, এদিকে ডাউনওয়ার্ড এমজি নিই। সেটা কোথা থেকে ধরা হয়? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে, তাই না? সেন্টার অফ গ্র্যাভিটি থেকেই তো আমাদের ওয়েটটা দেখা হয়, এমজি। তার জন্য এটা অপশন হবে সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, তাহলে আমরা এখানে আজকের ভিডিওতে যেগুলো কভার করলাম, মেকানিক্স, ফুল মেকানিক্সের এমসিকিউ এক্সপ্রেস করলাম। এমসিকিউ এক্সপ্রেস মানে আমরা ফুল মেকানিক্সের ওপরে এমসিকিউ তোমাদের করিয়ে দিলাম ওয়্যারলেস অপারেটর সিলেবাসকে ফলো করে। তো প্লিজ বি প্রিপেয়ার, এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, ভিডিওটা দুবার দেখো, আরও অন্য বই পড়ো, প্রিপেয়ার্ড ওয়েল, অ্যান্ড অল দ্য বেস্ট। ইয়া, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড টাইম, অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।